ক্রোয়েশিয়ার যে সার্বিক পরিস্থিতি চলতেছে, এটা আমার আগে যদি কোনো বাংলাদেশি ইউটিউবার বা বাংলাদেশি কোনো এজেন্সি আপনাদেরকে এই তথ্যগুলো দিয়ে থাকে, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আমি আর কোনোদিন ভিডিও বানাবো না। ক্রোয়েশিয়ার বর্তমান যে সার্বিক পরিস্থিতি এবং ভিএফএস গ্লোবালে কেন আপনাদেরকে রিজেক্ট করতেছে, কেন রিজেক্টের সংখ্যাটা আপনাদের বেশি, পারমিট কেন দেরিতে বের হচ্ছে, সবকিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। বর্তমানে ক্রোয়েশিয়া নিয়ে বাংলাদেশ এবং ক্রোয়েশিয়া দুইটা জায়গাতেই কি পরিমাণ প্রতারণা হচ্ছে, কি পরিমাণ ফেক পারমিট ইস্যু হচ্ছে, আপনাদের সাথে অভিনব যে প্রতারণাগুলো করা হচ্ছে, সেই সকল বিষয় আজকে তুলে ধরার চেষ্টা করব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রমজান চলে আসছে, সবাইকে রমজানের শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমি আলোচনা করার চেষ্টা করব ক্রোয়েশিয়ায় বর্তমানে কিছু অভিনব আপনার প্রতারণা হচ্ছে, এবং সেটার পাশাপাশি বর্তমানে বাংলাদেশ এবং ক্রোয়েশিয়া দুইখানে যে এজেন্সিগুলো কাজ করে, তারা অভিনব প্রতারণা করতেছে এবং কোম্পানিগুলো সরাসরি তাদের সঙ্গে যুক্ত। এবং ভিএফএস গ্লোবাল থেকে কেন আপনাদেরকে হিউজ পরিমাণে রিজেক্ট করতেছে, সেই বিষয়গুলো আপনাদের জানার দরকার। সো আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যে সকল ভাইরা আপনারা ক্রোয়েশিয়া আসতে যাচ্ছেন তাদের জন্য, আশা করি নাটানি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আলট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক ক্রোয়েশিয়ার যে বর্তমানে সার্বিক পরিস্থিতি এবং যে প্রতারণাগুলো চলতেছে সে বিষয়ে কথা বলি। আমি আগেই অনুরোধ করতেছি, অ্যাকচুয়ালি এই খবরটা আমি আপনাদেরকে দেওয়ার জন্য আমি নিজে কনফিউজড ছিলাম যে আমি কিভাবে আপনাদেরকে বোঝাবো। বর্তমানে যে জিনিসগুলো চলতেছে সেই জিনিসগুলো আমি মানে 3 দিন আগে জানার পরে আমি চেষ্টা করতেছিলাম কিভাবে আপনাদেরকে উপস্থাপন করব। সো আশা করি ধৈর্য ধরে জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। এমন অনেকে আছেন আমাকে কমেন্টস করেন, আমি যে কথাগুলো আপনাদেরকে বলতেছি বা যে ইনফরমেশনগুলো আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি, সেই জিনিসটাই আপনারা কমেন্টস করেন। আপনার আগে ভিডিওটা সম্পূর্ণ দেখেন, দেখার পরে যদি কোনো কিছু না বুঝতে পারেন তো কমেন্টস করবেন। তো চলুন কথা না বেরিয়ে শুরু করি। ফার্স্ট অফ অল আমি বলবো, বর্তমানে ক্রোয়েশিয়ান যে কোম্পানিগুলো রয়েছে তারা কি করতেছে, তারা দেখা যাচ্ছে যে আপনার ক্রোয়েশিয়ার যে থানা থেকে পারমিট ইস্যু হয়, সেখান থেকে যে মানে পারমিট কম ইস্যু হবে, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলছিলাম এবং প্রত্যেকটা ভিডিওতে সেই জিনিসগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। যে যদি দেখা যাচ্ছে যে আপনার একটা কোম্পানি থেকে 10টা পারমিটের জন্য আবেদন করা হয়, দেখা যাচ্ছে তারা পারমিট পাবে আপনার 5টা 6টা এরকম। সো এই জিনিসটাকে কাজে লাগিয়ে দেখেন, এই জিনিসটা কিন্তু কোনো এমপ্লয়ার বা যারা মালিক তারা করতেছে না, করতেছে কে? কোম্পানির যে এইচআর, যে রিক্রুট করে, যারা বাইরে থেকে ফরেন কর্মী হায়ার করে, তারা করতেছে। তারা কি করতেছে? তারা জানে যে ক্রোয়েশিয়ার পুলিশ স্টেশন থেকে তাদেরকে অ্যাপ্রুভাল দিবে কম। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের কোম্পানিতে লোক লাগবে 10 জন বা 15 জন, তারা আবেদন করতেছে 20 জন বা 25 জন। তো যে কোম্পানি 25 জনের জন্য আবেদন করতেছে, তাকে দেখা যাচ্ছে বেসিক্যালি অ্যাপ্রুভাল দিচ্ছে আপনার 15টা বা 20টা। তারা এই বুদ্ধিটা কেন করতেছে? তারা এই বুদ্ধিটা এই জন্যই করতেছে যে তাদের যতটুকু কর্মীর দরকার তার থেকে বেশি পরিমাণ কর্মী তারা অ্যাপ্রুভালের জন্য আবেদন করতেছে। দেখা যাচ্ছে যে তারা যদি মানে যতটুকু দরকার মানে এতটুকু যদি তারা পেয়ে যায় তো আলহামদুলিল্লাহ ভালো। আবার যদি এরকম হয় যে কোনো কোম্পানি মানে 25টার জায়গায় 25টাই অ্যাপ্রুভাল পেয়েছে, সবকিছু হয়ে গেছে, তারা এই যে অতিরিক্ত যে 5টা বা 10টা পারমিট থাকতেছে তারা বিভিন্নভাবে বিভিন্ন দেশে এগুলোকে সেল করতেছে। ফার্স্ট অফ অল আমি কথা বলি, যে পারমিটগুলো একটা কোম্পানি থেকে ইস্যু হয় সেটা শুধুমাত্র যে বাংলাদেশি ভাইদের জন্য এরকম কিন্তু না। একটা কোম্পানি থেকে যদি 10টা পারমিট ইস্যু হয়, দেখা যাচ্ছে সেই পারমিটগুলা বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, আপনার পাকিস্তান বিভিন্ন দেশে ভাগাভাগি করে বা ভাগ ভাগ করে দেওয়া হয়। তো এই কোম্পানিগুলো এখন এই চালাকিগুলো করতেছে। দেখা যাচ্ছে যে যদি বেশি যদি 25টা পারমিট তারা পায়, তারা বিভিন্ন জায়গায় সেগুলোকে ছড়িয়ে দেয়। তারপর সেই পারমিটের উপর বেসিস করে দেখা যাচ্ছে যখন ভিএফএস গ্লোবালে আপনারা সবাই ফিঙ্গার দেন, আপনাদের সব ডকুমেন্টেশন নিয়ে জমা দেন, আপনার কিন্তু কোম্পানি অরিজিনাল, আপনার পারমিট অরিজিনাল, এভরিথিং সবকিছু কিন্তু ঠিক রয়েছে। বাট যখন সেই মানে আপনার ভিএফএস গ্লোবাল থেকে যখন ইনকোয়ারি করে, যখন সেই এইচআর এর সঙ্গে বা কোম্পানির লোকদের সঙ্গে যখন তারা এগুলো যোগাযোগ করে যে তাদের কতটুকু কর্মী নেওয়ার ক্ষমতা রয়েছে বা তাদের এই কর্মীটা এখনো লাগবে কিনা, তো সে সময় তারা তাদের যতগুলা কর্মীর দরকার, মানে 10 জনের দরকার হলে তারা 10 জনেরটাই বলে এবং বাদ বাকি 5টা তারা না করে দেয়, তারা রিফিউজ করে দেয়। এবং সেই ধারাবাহিকতায় সেই 5 জনের ভিসা রিফিউজড হয়ে যায়। জিনিসটা বোঝার চেষ্টা করবেন। সো বর্তমানে এই যে একটা প্রতারণা ক্রোয়েশিয়া থেকে এটা চলতেছে, বাট এই প্রতারণার আমার মনে হয় না কোনো ইউটিউবে আপনি কোনো ইউটিউবারের ভিডিওতে এটা শুনতে পাবেন বা বাংলাদেশের কোনো এজেন্সির মুখে এই প্রতারণার কথাগুলো শুনতে পাবেন। তার কারণ হচ্ছে আপনারা সবাই ডিপেন্ডেবল এজেন্সির উপর। আপনি এজেন্সির কাছে টাকা জমা দিয়েছেন, আপনার পারমিট তারা দিবে, আপনারা সবকিছু তাদের উপরেই ছেড়ে দিচ্ছেন।
একটু নিজের দিমাগটাকে বুদ্ধিটাকে খাটানোর চেষ্টা করেন। এজেন্সি নিজেই জানে না যে সে এরকম একটা অতিরিক্ত ওয়ার্ক পারমিটের মানে তুলনায় সে পড়ে আছে। দেখা যাচ্ছে যে যেখানে 10 জনের কর্মীর দরকার ছিল সেখানে 15 জনের যে পারমিটটা বের করছে, এর ভিতর থেকে একটা পারমিট হয়তো বা আপনার বাংলাদেশে সে এজেন্সির কাছে দিয়ে দিচ্ছে। বা যে জিনিসটা সবচেয়ে বেশি হচ্ছে ফেক ডকুমেন্টেশন এবং ফেক পারমিট, যেটা ভাই বলে বোঝানো যাবে না, বলে শেষ করা যাবে না। বর্তমানে বাংলাদেশে এবং ক্রোয়েশিয়া থেকে এই ফেক যে ডকুমেন্টেশন এবং ফেক যে পারমিট, এটা একদম মানে গণহারে বের হচ্ছে। তার কারণ আপনারা সবাই জানেন, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কথা বলতেছে যে ক্রোয়েশিয়া বন্ধ করে দিয়েছে, ক্রোয়েশিয়া পারমিট দিবেন, এক্সেট্রা বিভিন্ন ধরনের কথাবার্তা। তো দেখেন, আমি আমার গত ভিডিওতেও বলছিলাম, সেখানেও কাতার থেকে মানে আমাদের বাংলাদেশি ভাইয়েরা পারমিট পাইছে। আপনার স্ক্রিনে দেখেন, তিনি কাতার থেকে মানে বাংলাদেশি ভাই হয়ে তিনি পারমিট পাইছে। তো এখন আপনাদের একটু জেনে বুঝে তারপরে ডিসিশন নিতে হবে, আপনার জিনিসগুলো যাচাই বাছাই করতে হবে। আমাকে অনেকেই প্রশ্ন করেন, ভাইয়া আমার এই পারমিটটা চেক করে দেন। আমি আমার সময় ব্যস্ততার মাঝে আমি যতটুকু পারি মানুষকে হেল্প করার চেষ্টা করি। আর বর্তমানে এজেন্সিগুলা এমন মানে কিছু কিছু আছে, আমি বলবো যে গাম্বার্ট, আমার কথায় কেউ মন খারাপ করবে না। কিছু কিছু এজেন্সি আছে যে এরকম ভাবে এডিট করে যে জিনিসগুলা মানে তাদের এডিট করারই কোনো যোগ্যতা নেই, মানে চোখের সামনে আসার সঙ্গে সঙ্গে সেটা ধরা পড়ে। তো এরকম লিস্ট যদি আমি আপনাকে দেখাতে যাই, সেটা মানে দেখিয়ে শেষ করা যাবে না। আবার কিছু কিছু এজেন্সি রয়েছে এত নিখুঁত ভাবে আপনার এডিট করে যে কোনটা আসল কোনটা নকল সেটাই মানে বুঝে ওঠা দায়। সো আমি আপনাদেরকে বলবো যে এখন বর্তমানে এই যে প্রতারণাগুলো হচ্ছে, এগুলা থেকে আপনার বেঁচে থাকতে হবে। সেটা থেকে আপনি কিভাবে বাঁচবেন সে বিষয়ে আমি একটু পরে জানিয়ে দিব। তো চলুন এবার কথা বলা যাক যে ভিএফএস গ্লোবালের যে অভিনব প্রতারণাগুলো হচ্ছে সে বিষয়ে কিছু কথা বলি। এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক, কনফিউশন নামক যে ওয়ার্ডটা আপনাদের মাথায় ঘোরাঘুরি করতেছে, যেটা আপনারা কনফিউজড, আপনারা ক্রোয়েশিয়া আসবেন কিনা বা ক্রোয়েশিয়া আবেদন করা আপনাদের ঠিক হবে কিনা, প্রচুর পরিমাণে ভিসা রিজেক্ট করতেছে, এই যে কনফিউশন গুলো নিয়ে আপনারা বসে আছেন, আমি জানি যে সকল ভাইয়েরা আপনারা ক্রোয়েশিয়া আসতে চাচ্ছেন তারা ভালো একটা কনফিউশনের মধ্যে পড়ে আছেন। বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের কথাবার্তা শুনতেছেন, বিভিন্ন ধরনের কনফিউজড হওয়া যাবে না। আপনার নিজের যে উদ্যম, নিজের যে বিবেক বুদ্ধি, সেই জিনিসটাকে কাজে লাগাতে হবে। আপনার নিজের যে আপনি একটা প্যান্ট পরবেন, প্যান্টের সঙ্গে যে আপনার বেল্ট পরতে হবে, সেই জিনিসটা আপনারই বেল্ট লাগাতে হবে, অন্য কেউ এসে লাগিয়ে দিবেন। আপনার নিজের বুদ্ধিটাকে একটু কাজে লাগান। এই যে প্রতারণাগুলো চলতেছে, আরো সবচেয়ে বড় কথা হচ্ছে এখন যে জিনিসটা হচ্ছে বেশিরভাগ, সেটা হচ্ছে ক্রোয়েশিয়া আসার পরে আপনার কোম্পানি আপনাকে রিসিভ করতেছে, আপনাকে টিআরসি কার্ড করে দিচ্ছে, এভরিথিং সবকিছু ঠিকঠাক রয়েছে, বাট দেখা যাচ্ছে যে 2 মাস পরে আপনার কোম্পানি আপনাকে চাকরি থেকে বের করে দিচ্ছে। এইখানে এসে আপনারা কনফিউজড হয়ে যাচ্ছেন যে এখন আমি কি করব। ক্রোয়েশিয়ার নতুন নিয়ম অনুসারে আপনারা এখন যে প্রবলেমগুলো ফেস করতেছে যারা ক্রোয়েশিয়াতে রয়েছে, তারা নতুন নিয়মের আওতায় আপনার অন্যখানে কাজ করার একটা সুযোগ বা অপরচুনিটি পাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা চাইলে ক্রোয়েশিয়াতে আসার পরে আপনাদের টিআরসি কার্ড হয়ে গেলে আপনার কোম্পানি যদি আপনাকে বের করে দেয়, তো ক্রোয়েশিয়ায় আপনার স্ট্রাগল করাটা কঠিন হবে, তার কারণ এখানে এরকম হিউজ পরিমাণ কাজের অপরচুনিটি নেই। তো আপনারা চাইলে ক্রোয়েশিয়ার টিআরসি কার্ড দিয়ে আপনারা চাইলে অন্য দেশে গিয়ে, আই মিন আপনার পোল্যান্ড, তারপর আপনার স্পেন, তারপর হচ্ছে আপনার চেক রিপাবলিক, বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা সেগুলাকে কাজে লাগিয়ে সেটেল হতে পারবেন বৈধভাবে। এখন হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি এটা কেমন ধরনের কথা বলতেছেন, এটা তো মানে বিগত দিনে এই জন্য প্রবলেম গুলো হয়েছে। ভাই, যে সকল মানুষ আপনাদেরকে বলে ক্রোয়েশিয়ায় যারা আছে, যারা থাকতেছে, তারা বুঝতেছে জীবন সংগ্রামটা কতটা কঠিন। ইউটিউবে এসে বাংলাদেশে কোটটায় পড়ে ইউটিউবের সামনে এসে দুটো কথা বলা যায় যে ক্রোয়েশিয়া যাবেন, ক্রোয়েশিয়া থেকে অন্য কোনো দেশে যাবেন না। আপনি 15 থেকে 20 লাখ টাকা খরচ করে 2-3 বার দালালের প্রতারণার পাল্লায় পড়ে 15-20 লাখ 30 লাখ 40 লাখ টাকা খরচ করে ক্রোয়েশিয়া আসতেছেন, 2 মাস 3 মাস কাজ করতেছেন, টিআরসি পাচ্ছেন না, স্যালারি দিচ্ছেন না, তো কি করবেন? হ্যাঁ ঠিক আছে, আমিও সাজেস্ট করি যে আপনারা ক্রোয়েশিয়াতে থাকেন, অ্যাটলিস্ট টিআরসি কার্ডটা হওয়া পর্যন্ত আপনি এখানে থাকেন। আপনি বৈধভাবে ইউরোপের স্যানজেন একটা দেশে আপনি এন্ট্রি করছেন, আপনার কাছে বৈধতা রয়েছে, আপনার কাছে টিআরসি কার্ড রয়েছে। এর থেকে আর বড় কি হতে পারে? ক্রোয়েশিয়া থেকে যে সকল ভাইরা চলে যায় বেশিরভাগ টিআরসি কার্ড করে না। আপনি একটা জিনিস চিন্তা করেন, সার্বিয়ার দিকে তাকান, যে সকল ভাইরা বাংলাদেশ থেকে 15-20 লাখ টাকা খরচ করে সার্বিয়া আসতেছে, সেখান থেকে আবার ডঙ্কি মেরে গেম মেরে দেখা যাচ্ছে কেউ ইটালি, কেউ স্পেন যাচ্ছে আরো 15-20 লাখ টাকা খরচ করে। কেন যাচ্ছে? আপনার নিজের বুদ্ধিটাকে কাজে লাগান। তারা স্কিল ওয়ার্কার, যারা যাচ্ছে তারা মানে তাদের লক্ষ্য থাকে একটা যে আমি একটা জায়গায় আগে গিয়ে স্টেবল হব, দেন তারপর আমি ওইখান থেকে কাজ বাজ করার চেষ্টা করব।
আপনারা এখন একটা জিনিস মানে আমি প্রশ্ন করি, আমাকে উত্তরটা দিবেন। আপনাদের মাঝে আমি বলবো যে যে সকল ভাইয়েরা আপনারা ক্রোয়েশিয়া বা ইউরোপে আসতে চান, কতজন মানুষ আপনার স্কিল ওয়ার্কার? আপনারা সবাই ফ্রেশ পাসপোর্টে একদম একদম ফ্রেশ, কোনো কাজের অভিজ্ঞতা নেই, কিছু নেই, আপনারা আসতেছেন। সো আপনারা মানে কোনো কাজের অভিজ্ঞতা না নিয়ে আপনারা এখানে আসতেছেন। এখন তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আপনি একটু আগে যে বললেন যে ক্রোয়েশিয়ার কোম্পানিগুলো এরকম করতেছে এরকম করতেছে, ভাইয়া এটা তো অন্যায়, বা আমি তো এরকম কোনো কোম্পানিতে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার যে কোম্পানি সে একটা পারমিট বের করতেছে বা দুইটা পারমিট বের করতেছে। ভাই এরকম কোনো কোম্পানি নেই। সিজনাল ওয়ার্কটা এখন শেষ হয়ে গেছে। যারা জানুয়ারি ফেব্রুয়ারিতে আবেদন করতে পারে না এই সকল ঝামেলার জন্য। সো এখন এরকম কোনো কাজই নেই। আপনি যদি এখানে আসতে চান সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড কাজ বা আপনার ফুড ডেলিভারি রিলেটেড কাজ, দেখা যাচ্ছে যে আপনার মেশন, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, তারপর আপনার বিভিন্ন ধরনের যে আপনার ড্রাইভিং সেক্টরগুলো রয়েছে সেখানে, ফোর ক্লিপার, এই যে সকল কাজগুলো রয়েছে এই সকল কাজে আপনারা আসতেছেন। এটা সম্পূর্ণই ভাইয়া আপনার গ্রুপিং ওয়ার্ক। এটা কোনো সিঙ্গেল পারমিট দেয় না। হ্যাঁ ঠিক আছে, আপনি একটা পারমিট পাইছেন, বাট দেখেন আপনি বাংলাদেশ থেকে একজনের পারমিট পাইছেন বা একা একটা পারমিট পাইছেন, ঠিক সেই কোম্পানিটাই আপনার সেম কাজের জন্য বা সেই কোম্পানি থেকে অন্য আরেকটা দেশ থেকে আরো 10 জনকে নিয়ে যাচ্ছে। বা আপনার একটা এজেন্সি থেকে আপনি একা জমা করছেন, অন্য একটা এজেন্সি থেকে আবার এই সেই কাজে অন্য একজন যাচ্ছে। সো আমি আপনাদেরকে অনুরোধ করব এই জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। তো যে বিষয়ে কথা বলতেছিলাম, যে আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে আসেন তো তাহলে আপনার কাজের কোনো অভাব হবে না। দেখেন এখনো স্পেন বা আপনার চেক রিপাবলিক এই সকল দেশে যেরকম হিউজ পরিমাণ কাজের অপরচুনিটি রয়েছে, আপনি কাজ করতে করতে কোনো একটা সময় ফেড আপ হয়ে যাবেন। আপনি বলবেন যে ভাই আমার ছুটির দরকার, আমি কাজ করব না। বাট এটা কার জন্য? যারা স্কিল ওয়ার্কার, যারা নিজের প্যান্টটা পরার পরে বেলের বাটনটা লাগাতে পারে তাদের জন্য। সেটা আমার জন্য না, যে আমি কোনো স্কিল ওয়ার্কার না, আমি কোনো কাজ জানি না, আমার জন্য কাজ নেই। বাট যে স্কিল ওয়ার্কার তার জন্য কাজ রয়েছে। তো চলুন ভিএফএস গ্লোবালের যে বিষয়ে কথা বলতেছিলাম, ভিএফএস গ্লোবাল থেকে দেখা যাচ্ছে যে আপনাদেরকে রিজেক্ট করে দিচ্ছে, বিভিন্ন ধরনের কনফিউশন আপনারা। আমি এই জিনিসটা জানার পরে নিজেই চমকে উঠছি। তার কারণ হচ্ছে ভিএফএস গ্লোবালে এখন আপনাদেরকে, ওই যে আমি বললাম ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট থেকে তাদের উপরে এরকম একটা অধিকার দিয়ে দিছে যে তারা চাইলে আপনাকে যদি সন্দেহপ্রবণ মনে হয় সেজন্য রিজেক্ট করতে পারে। আর বেশিরভাগ রিজেক্ট হচ্ছে আপনার এই ফেক ডকুমেন্টেশনের কারণে। এবং 30% বা 25% আপনার রিজেক্ট হচ্ছে যে এই যে অতিরিক্ত যে পারমিট গুলা ইস্যু হচ্ছে এবং এইগুলোর যখন ইনভেস্টিগেশন করা হচ্ছে তখন কোম্পানি রেসপন্স করতেছে না। আর সবচেয়ে যে গুরুতর কারণটা দেখা যাচ্ছে যে আপনার D1 ফর্ম, ভিসা ফর্মটা আপনার সেখানে আপনার বাবার নাম, আপনার মায়ের নাম বা আপনার পাসপোর্ট নাম্বার, আপনি কোথায় যাবেন, আপনি কি কাজ করবেন, এই যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলা। এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অনেকে দেখা যাচ্ছে যে আপনার অন্য একটা দেশের জন্য আবেদন করছিলেন, সেনজেনভুক্ত দেশ হোক বা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করছেন, আপনারা রিফিউজ খেয়ে গেছেন। এই সকল ভাইয়েরা যদি আপনারা আবেদন করেন, ক্রোয়েশিয়া এখন এমনিই আপনার যে সমসাময়িক প্রবলেমগুলোর জন্য সোচ্চার, এগুলো বলার ভিডিও বড় করব না। সেই সোচ্চারতার কারণে এখন যদি দেখা যায় আপনি অন্য একটা দেশ থেকে রিজেক্ট খেয়ে আসছেন, আপনি আপনার কারণ উল্লেখ করে দিচ্ছেন, সো এই সকল ভাইয়েরা যদি নতুন করে ক্রোয়েশিয়ার জন্য আবেদন করতে চান তারা রিজেক্ট খাবেন। সো আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা ভিএফএস গ্লোবালে আপনাদের ডকুমেন্টেশন গুলো জমা দেওয়ার সময় খুঁটিনাটি এভরিথিং, আপনার ইন্স্যুরেন্স, আপনার যে ডকুমেন্টেশন, আপনার পাসপোর্ট, আপনার নাম, এভরিথিং সবকিছু মেক শিওর করবেন। এজেন্সির উপর আপনারা কেন এতটা নির্ভরশীল? এজেন্সি বাংলাদেশে বসে আপনাকে একটা ওয়ার্ক পারমিট দিয়ে আপনাকে পাঠিয়ে দিচ্ছে। ক্রোয়েশিয়া আসার পরে আপনার সব দায় দায়িত্ব গ্রহণ করবে আপনার কোম্পানি, আপনার কোম্পানির এইচআর, আপনার মালিক। আপনি যদি এটা ভেবে থাকেন যে আমি 10 থেকে 15 লাখ টাকা খরচ করে এজেন্সির মাধ্যমে এখানে আসছি, এখানে আমি কোনো কাজ না করি বা আমি কোনো সমস্যায় পড়ি, এজেন্সি আমাকে উদ্ধার করবে, না ভাইয়া, এই ভুল ধারণা থেকে বের হয়ে আসেন। এখানের কোম্পানি, এখানের এইচআর এরাই আপনার সবকিছু করে দিবে। আপনি যে এজেন্সির মাধ্যমে আসছেন সেই এজেন্সির ক্ষমতা শুধু বাংলাদেশে বসে কোনো একটা ওয়ার্ক পারমিট, সেটা রিয়েল কিনা, সেটা এরকম বেশি বা এক্সট্রা যে ওয়ার্ক পারমিট গুলো ইস্যু হয় সেটা কিনা, কোনো কিছুই জানে না। এরকম একটা এজেন্সির মাধ্যমে আসছেন, আপনার কপাল গুনে আপনার রিজিকে লেখা ছিল এই জন্য। সেই এজেন্সির উপর ভরসা করবেন, আপনার নিজের উপর ভরসা করেন। আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার। বর্তমানে ক্রোয়েশিয়াতে যে প্রতারণাগুলো চলতেছে, বাংলাদেশে যে প্রতারণাগুলো চলতেছে, ফেক পারমিট, দেখা যাচ্ছে যে আপনার মানে 6 জনের পারমিট বেড়েছে, একজন একসঙ্গে 10 জনের জন্য আবেদন করা হয়েছে, সেই 6 জনের ওয়ার্ক পারমিট ঠিক আছে, আর 4 জনেরটাকে হাতে এডিট করে সেই 4 জনকেও দিয়ে দিচ্ছে। বিনিময়ে সে ভিএফএস গ্লোবালে ফেস করতে গিয়ে সে রিজেক্ট খাচ্ছে। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ক্রোয়েশিয়ার ভিসা রেশিও তো ভালো না, ক্রোয়েশিয়া তো প্রচুর পরিমাণ রিজেক্ট করতেছে। আমি কিন্তু আপনাদেরকে হাতে কলমে এবং চ্যালেঞ্জ দিয়ে বললাম যে এই সকল ইনফরমেশন গুলা কোনো ইউটিউবার, কোনো এজেন্সি আপনাকে বলতেছে কিনা, এই সকল কারণে রিজেক্ট হচ্ছে। তো চলুন এবার কথা বলা যাক যে ইন ফিউচারে কি হতে পারে।
মার্চ মাস তো চলে আসলো, আপনারা সবাই জানেন মার্চ মাস থেকে কার্যক্রম চালু হওয়ার কথা। বাট আমি বলবো যে ভাইটা পারমিট পেয়েছে, সে কিন্তু বাংলাদেশি ভাই, সে কিন্তু অন্য দেশের ভাই না, সে কিন্তু পারমিট পেয়েছে। হ্যাঁ, এটা ইনশাল্লাহ এই মার্চ মাসটা আপনারা অপেক্ষা করেন, আপনারা এরকম একটা নিউজ শুনবেন যে 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত, এই মার্চ মাস থেকে শুরু করে এই সময়টুকুর ভিতরে এই মার্চ মাসটাকে মানে আপনারা রেকর্ড পরিমাণ, বা আপনি কি বলবো যে আপনারা মানে সারা জীবন মনে রাখার মতো একটা মাস আপনাদের মাঝে হবে। যে সকল ভাইরা ক্রোয়েশিয়া আসতেছেন, আপনারা মানে শুধু চিন্তা ভাবনা করবেন যে ক্রোয়েশিয়া এগুলো কি করতেছে। আমি বলতেছি ভাইয়া, ভিসা হবে এবং রিজেক্ট হবে এবং পারমিট ইস্যু হবে। যে নিয়মটা বললাম এইভাবে কাজ হবে, যে তারা বেশি করে পারমিট বা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে, এখান থেকে 10 জন পারমিট পাবেন, 10 জন ভিসা পাবেন, আবার 10 জন রিজেক্ট খাবেন। যেভাবে ক্রোয়েশিয়াতে কাজ হবে সেটা মাথা নষ্ট করার মতো। সো আমি বলবো যে যে সকল ভাইরা আপনারা ক্রোয়েশিয়া আসতে যাচ্ছেন, আমি আপনাদেরকে সতর্কগুলা এজন্যই করতেছি যে এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। এটা আপনার এজেন্সিও জানে না। সো যে সকল ভাইরা নতুন করে আবেদন করতে চাচ্ছেন, এই মাসটা আপনারা ওয়েট করেন এবং এই মাসের যে খোঁজ খবরগুলা, যে নিউজগুলা, এইগুলার দিকে ফোকাস রাখেন। আপনি দেখেন আমার কথাটা সত্য হয় কিনা। এপ্রিল মাসে আপনি এসে আমার ইউটিউবে কমেন্টস করে যাবেন যে ভাই আপনি সত্যি কথা বলছেন, যে আপনার কথাটাই রাইট। এটা আপনারা লিখে রাখেন, আমাকে কমেন্টস করে রাখেন। সো আজকের ভিডিওটা আর বড় করবো না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ক্রোয়েশিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। যেহেতু রমজান মাস, সবাই রোজা রাখার চেষ্টা করবেন, নামাজ পড়বেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেই সকল প্রতারণা থেকে যত আপনারা বেঁচে থাকতে পারেন। আল্লাহ চাইলে সবই সম্ভব। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।